আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো 451। তার মানে কিন্তু আমরা ইতিমধ্যে 450টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করে ফেলেছি। তো 451 কি বলছে দেখো, 451 একদম আমরা দেখব। বলছে ওয়েদার আই পে অর মাই ওয়াইফ পেস। দেখো ওয়েদারের সঙ্গে কি বসে, অর বসে, তাহলে কিন্তু আমাদের নিয়মটা এক্স্যাক্টলি আমরা যেমনটা শিখেছিলাম তেমনটাই হলো। তাহলে ওয়েদার আই পে আমি পে করি, অথবা মাই ওয়াইফ পেইস, মাই ওয়াইফ থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস কিন্তু আছে। তাহলে বলছে আমি পে করি অথবা আমার বউ ওয়াইফ স্ত্রী পে করুক, অ্যামাউন্টস ড্যাশ দ্য সেম থিং। তো একটা বিষয় আছে কি, অ্যামাউন্টস AMOUNT, অ্যামাউন্ট টু দ্য সেম থিং, অ্যামাউন্ট টু দ্য সেম থিং। এই যে অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ, এর মানে কি, এর মানে হচ্ছে দ্য সেম থিং, দ্য সেম থিং, অ্যামাউন্ট টু দ্য সেম থিং, সেম থিং তার মানে হচ্ছে দ্য সেম থিং, দ্য সেম, শুধু দ্য সেম বললাম মানে একই ব্যাপার, বিষয়টা হচ্ছে ওই ব্যাপার বা একই ব্যাপার। বলছে আমি পে করি অথবা আমার স্ত্রী পে করুক, ব্যাপারটা কিন্তু সেই একই। তাহলে এই যে ব্যাপারটা একই, এটা বলতে আমরা যে ফ্রেজটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যামাউন্ট টু দ্য সেম থিং, মানে দ্য সেম, একই বিষয়, একই ব্যাপার। ক্লিয়ার? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট যেহেতু টু ইজ দ্য কারেক্ট আনসার, ওয়েদার আই পে অর মাই ওয়াইফ পেইস অ্যামাউন্টস টু দ্য সেম থিং, সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ কিন্তু। নেক্সট কোয়েশ্চেনে যাব। 452 কি বলছে আমরা দেখবো, অবশ্যই দেখবো। 452 বলছে হিউম্যানস, মানুষ, মানুষেরা, মানব জাতি ক্যান নট ব্রিথ, মানে মানুষ পারে না ব্রিথ করতে, নিঃশ্বাস নিতে, শ্বাস প্রশ্বাস নিতে, ড্যাশ ওয়াটার ফর আ মিনিট, 1 মিনিটের জন্যে জলের, দেখো তলায় কোনো কিছুর অধীনে আছে, কোনো কিছুর নিচে আছে, সারফেস, একটা সারফেস তার নিচে আছে, বা একটা বিশাল বড় শেড তার নিচে কোনো কিছু আছে, মানে একটা জিনিস বলতে চেয়েছে, দেখো একটা জিনিস আর একটা জিনিসের থেকে অনেকটা নিচে আছে, বা কোনো জিনিস কারোর অধীনে আছে, তখন আমরা কি ইউজ করি, আন্ডার প্রিপোজিশনটা কিন্তু ইউজ করি। আন্ডার মানে কারোর অধীনে থাকা, বা একটা জিনিস আর একটা জিনিসের থেকে অনেকটা নিচে অবস্থান করছে, সেই জিনিসটার নিচে। ক্লিয়ার? আন্ডার দ্য শেড, আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট। ক্লিয়ার? তাহলে আমরা আন্ডার ইউজ করি। তাহলে এখানে কি বলছে দেখো, হিউম্যানস ক্যান নট ব্রিথ, মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে না জলের নিচে 1 মিনিটের জন্য। ক্লিয়ার? জলের নিচে মানে জলের অধীনে বা জলের আন্ডারে, এখানে তাই তো, জলের অধীনে। তাহলে আন্ডার দ্য ওয়াটার বা আন্ডার ওয়াটার, এ ইজ দ্য কারেক্ট আনসার। হিউম্যানস ক্যান নট ব্রিথ আন্ডার ওয়াটার ফর আ মিনিট। ক্লিয়ার হয়ে গেল? এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 453 কি বলছে দেখো, 453। হ্যাঁ 453 কি বলছে আমরা কিন্তু অবশ্যই দেখবো। বলছে কি মাই কাজিন, মানে আমার ভাই, সেটা খুঁড়তুতো হোক, বিস্তুত হোক, মাস্তুতো হোক, কাকাতুতো হোক, ঠিক আছে, যাই হোক না কেন, ভাই, কাজিন, ঠিক আছে, আমার কাজিন মানে আমার ভাই, হ্যাজ ইনভেস্টেড, ইনভেস্ট মানে কি বিনিয়োগ, ইনভেস্ট মানে হচ্ছে বিনিয়োগ করা, তাহলে হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কি করেছে, বলেছে, খেয়েছে, এসেছে। তাহলে মাই কাজিন আমার ভাই হ্যাজ ইনভেস্টেড বিনিয়োগ করেছে, এ লট অফ মানি অনেক পয়সা, ড্যাশ ফার্মিং। তাহলে কোনো কিছুতে ইনভেস্ট করার কথা বললে ইনভেস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, ইন। ইনভেস্ট ইন আ বিজনেস, ইনভেস্ট ইন আ কোম্পানি, ইনভেস্ট ইন স্টক মার্কেট। ক্লিয়ার? তাহলে ইনভেস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, ইন। অন কিন্তু কেউ ভুল করেও করবে না। মাই কাজিন হ্যাজ ইনভেস্টেড আ লট অফ মানি, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, ইন ফার্মিং, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে 454। ওকে, 454 কি বলছে আমরা দেখে নেবো। বলছে হি টার্নড হিজ ব্যাক, সে টার্ন মানে ঘোরানো, তার পেছনটা ঘুরিয়েছিল, ড্যাশ হার মানে তার দিকে, মানে মনে করো একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে এবং তার সামনে আর একজন ব্যক্তি হয়তো গন্ডগোল করে পেছন ফিরিয়ে সে কিন্তু চলে যাচ্ছে। পেছন ফিরিয়ে কি হচ্ছে, পেছন ফিরিয়ে কিন্তু অন্য একজন ব্যক্তি কি করছে, সে কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই যে ব্যক্তিটা পেছন ফিরিয়ে চলে যাচ্ছে, এই যে টার্ন মানে ঘোরালো তার পেছনটা আর একজন ব্যক্তির দিকে, তাহলে এটাকে বলি টার্নড হিজ ব্যাক অন হিজ ফেস। তাহলে হি টার্নড হিজ ব্যাক অন হার, হি টার্নড হিজ ব্যাক অন হার, সে তার দিকে পেছন ঘুরিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে অন
কারোর দিকে পেছন ঘুরিয়ে চলে গেলে টার্ন অন হবে, ঠিক আছে, টার্ন হিজ ব্যাক অন সামওয়ানস ফেস, তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল? তাহলে হি টার্ন হিজ ব্যাক অন হার ফেস বলতে পারি বা অন হার, ক্লিয়ার? তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার সি। এবার যাবো 455 কি বলছে দেখো, 455 কি বলছে আমরা দেখবো। 455 বলছে ইয়েস্টারডে মানে গতকাল, আমি দেখেছিলাম আ ম্যান একটা মানুষকে ড্যাশ গ্রিন হেয়ার, মানে একটা মানুষকে আমি দেখেছিলাম, ভালো করে বোঝো, একটা মানুষকে আমি দেখেছিলাম যার মাথায় কি ছিল, যার মাথায় গ্রিন মানে সবুজ রঙের কিন্তু অনেক চুল ছিল, ক্লিয়ার? বোঝা গেল? একটা মানুষ, ধরো একটা মানুষ আমি দেখেছিলাম যার মুখে কি ছিল, অনেক গোপ ছিল। এই বাক্যগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমি কি বলবো, ক্লিয়ার? আমি একটা মানুষকে দেখেছিলাম যার হাতে একটা বালতি ছিল, বালতি, হাতে একটা বালতি। তো এই বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করতে গেলে আমরা কি বলবো ইংলিশে? আই স এ ম্যান উইথ বিয়ার্ড, আই স এ ম্যান উইথ বিয়ার্ড, বিয়ার্ড, ক্লিয়ার? বিয়ার্ড, দাড়ি। তাহলে হলুদ চুল, লাল চুল, সবুজ চুলওয়ালা মানুষ দেখেছিলাম। আই স এ ম্যান উইথ গ্রিন হেয়ার, রেড হেয়ার, হোয়াইট হেয়ার, ব্ল্যাক হেয়ার, ক্লিয়ার? উইথ। তাহলে আমি একটা মানুষ দেখেছিলাম যার হাতে বালতি ছিল। আই স এ ম্যান উইথ এ বাকেট ইন হ্যান্ড, উইথ এ বাকেট ইন হিজ হ্যান্ড বা ইন হ্যান্ড, ক্লিয়ার? তাহলে উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে ইয়েস্টারডে আই স আ ম্যান উইথ গ্রিন হেয়ার, যার কিনা গ্রিন চুল ছিল, সবুজ চুল। তাহলে সবুজ চুলের সাথে আমি একটা মানুষ দেখেছিলাম, ডি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, 456 কি বলছে? 456 আমাদের যেটা বলছে যে দ্য ডিবেট, এই যে ডিবেটটা হয়েছিল ওয়াজ অ্যান অ্যাডজার্ন। ডিবেট মানে কি? ডিবেট মানে একটা বিতর্ক। তাহলে একটা বিতর্কটা বা বিতর্ক সভাটা, বিতর্ক প্রতিযোগিতাটা কি হয়েছিল? ওয়াজ অ্যাডজার্নড, মানে মুলতুবি রাখা হয়েছিল, ক্লিয়ার? দেখো অ্যামিজার ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। দ্য ডিবেট, সেই বিতর্ক সভাটা, বিতর্ক একটা প্রতিযোগিতা, সেটা কি হয়েছিল? অ্যাডজার্ন, মুলতুবি করা হয়েছিল ড্যাশ দ্য ফলোয়িং উইক। ফলোয়িং মানে সামনের সপ্তাহ পর্যন্ত, সামনের সপ্তাহ পর্যন্ত, ক্লিয়ার? আমি বললাম দ্য মিটিং, কোনো একটা মিটিং যদি MEETING, দ্য মিটিং, কোনো একটা মিটিং অ্যাডজার্ন করা হয়েছিল সামনের মাস পর্যন্ত। তো দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্ন, দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্ন, ADJOURNED, অ্যাডজার্ন। এবার কি বলবো? এই পর্যন্ত আমরা টিল আনবো না, টু আনবো। দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্ন টু দ্য নেক্সট মান্থ, টু দ্য নেক্সট নেক্সট মান্থ, MONTH, ক্লিয়ার? নেক্সট মান্থ। দ্য ম্যাচ ওয়াজ অ্যাডজার্ন বলতে পারলাম, বা পোস্টপন্ড, আমরা অ্যাডজার্ন দিলাম, বা আমি এখানে ম্যাচ হলে আমি পোস্টপন্ড বললাম। দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড টু দ্য নেক্সট সানডে, টু দ্য নেক্সট সানডে। তাহলে এইরকম কোনো কিছু পোস্টপন্ড বা অ্যাডজার্ন করা হলে, মুলতুবি রাখা হলে, কোনো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা কি দেবো? টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য ডিবেট ওয়াজ অ্যাডজার্ন টু দ্য ফলোয়িং উইক, টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, তাহলে আমাদের কি হলো? 456 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে আমরা দেখবো। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 457 কি বলছে আমরা দেখে নেবো। দ্য ব্রিজ উইল বি ফিনিশড, ব্রিজটাকে মনে করে একটা ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজ তৈরির কাজটা ফিনিশড হবে। দেখো শ্যাল বিলের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, নিশ্চয়ই ব্রিজ তৈরি করার কাজটা ব্রিজ নিজে করছে না, কারণ দাঁড়া হচ্ছে, মিস্ত্রিরা করছে। তাই বলছে দ্য ব্রিজ উইল বি ফিনিশড, ব্রিজটা ফিনিশড হবে ড্যাশ 2 months টাইম, 2 মাস সময়ের মধ্যে। তাহলে 2 মাস, কোনো একটা সংখ্যাযুক্ত সময় বললে আমরা বলেছিলাম কি ইন হতে পারে, মানে এক্সাক্ট 2 মাসের মধ্যে, বা আমরা কি হতে পারে উইদিন, ইন বা উইদিন। কোনো সংখ্যাযুক্ত সময় হলে ইন বা উইদিন। উইদিন মানে কি? উইদিন মানে হচ্ছে 2 মাসের মধ্যের কোনো একটা সময়, সেটা 1.5 মাস, 1 মাস। আর ইন বললে, ইন 2 months বললে তখন কিন্তু একদম এক্স্যাক্ট 2 মাসই লাগবে, না কম না বেশি, ক্লিয়ার? তাহলে এখানে উইদিন নেই, আমরা কিন্তু ইন নিয়ে নেব। নামযুক্ত, কোনো সংখ্যাযুক্ত সময় বললে নামযুক্ত নয়, সংখ্যাযুক্ত সময় বললে আমাদের কিন্তু ইন বা উইদিন হবে, সেই সময়ের মধ্যে বললে। তো দ্য ব্রিজ উইল বি ফিনিশড ইন 2 months টাইম, সি ইজ দ্য কারেক্ট আনসার। 458 কি বলছে দেখো। হ্যাঁ, 458 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 458 বলছে দ্য পিলো ইজ ড্যাশ দ্য ব্ল্যাঙ্কেট, দ্য পিলো ইজ ড্যাশ দ্য ব্ল্যাঙ্কেট আন্ডার, কোনো কিছুর অধীনে, কোনো কিছুর নিচে, সারফেস। মনে করো একটা একটা পিলো মানে একটা বালিশ, মনে করো এটা একটা চাদর ধরলাম,
এটা একটা চাদর এবং তার নিচে একটা ছোট্ট বালিশ রয়েছে, বালিশ। তাহলে এবার ধরো এই যে ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেটের সঙ্গে কিন্তু টাচ থাকবে। যদি ব্ল্যাঙ্কেটের নিচে কোনো বালিশ থাকে ব্ল্যাঙ্কেটের সঙ্গে টাচ থাকবে, তাহলে এই ব্ল্যাঙ্কেটের নিচে আছে, ব্ল্যাঙ্কেটের অধীনে আছে, আবার ব্ল্যাঙ্কেটের সঙ্গে টাচ আছে। দেখো আন্ডার আর বিনিথ দুটো কিন্তু আমরা ইন্টারচেঞ্জেবল, একে অপরের পরিবর্তে বসাতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই শুনে নেবে। আন্ডার বা বিনিথ, BENEATH, বিনিথ আর আন্ডার একসঙ্গে দেওয়া উচিত নয়, ঠিক আছে? ইন্টারচেঞ্জেবল এরা। এবার বিষয়টা কি, আমি যদি বলি যে দেয়ার ইজ এ, এটা পিলো মনে করো, পিলো, PILLOW, পিলো, এটা হচ্ছে একটা পিলো। আমি বললাম দেয়ার ইজ এ পিলো আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, এটা ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটের আন্ডারে অধীনে আছে, নিচে আছে, আন্ডার তো একদম কারেক্ট। এবার এটাকে আমি বিনিথ দিয়েও বলতে পারি, দেয়ার ইজ আ পিলো বিনিথ দ্য ব্ল্যাঙ্কেট, একদম বিনিথ আর আন্ডার কিন্তু একদম সেম জিনিস। এইবার একটা বিষয় মাথায় রাখবে যে বিনিথ যখন একটা কিছুর নিচে আর একটা জিনিস থাকবে এবং যে জিনিসের নিচে থাকবে তার সঙ্গে টাচ থাকবে, সেই টাচ থাকলে কিন্তু আমাকে বিনিথ আমরা বলবো, বিনিথ, সেক্ষেত্রে বিনিথ বলবো। তো এই সমস্ত কিছু বাদ দাও, বিনিথ আর আন্ডার তোমরা কিন্তু ইন্টারচেঞ্জেবলি কিন্তু ইউজ করতে পারো, ক্লিয়ার? যেখানে তুমি আন্ডার বলবে সেখানে বিনিথও তুমি ইউজ করতে পারবে। তাহলে বিনিথ নেই এখানে, আন্ডার ইজ দ্য কারেক্ট আনসার। দ্য পিলো ইজ আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। 458। এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে 459 কি বলছে দেখো, 459 বলছে দিস ড্রেসেস, এই ড্রেসেসগুলো, এই পোশাকগুলো ওয়্যার ড্যাশ সেল, কোনো কিছু সেল, এই সেল কিন্তু নাউন, এই সেল ওয়ার্ডটা কিন্তু নাউন, NOUN, বিক্রি, ঠিক আছে, বিক্রয়। আর একটা আছে বিক্রি করা, সেটা হচ্ছে SELL, সেল, বিক্রি করা। তাহলে এই সেল, কোনো কিছু যদি সেলের জন্য আমি রেখে দিই তাহলে আমি বলবো দিস বাইক ইজ অন সেল, দিস কার ইজ অন সেল, দিস হাউস ইজ অন সেল, দিস প্লট, দিস ল্যান্ড ইজ অন সেল। তাহলে SEL, সেল নাউন, এর আগে আমরা অলওয়েজ প্রিপোজিশন ইউজ করব অন, ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দিস ড্রেসেস, এই পোশাকগুলো ওয়্যার অন সেল, বিক্রির জন্য ছিল লাস্ট উইক, শেষ সপ্তাহে। বোঝা গেল? এবার যাবো নেক্সট। 460 কি বলছে দেখো, হ্যাঁ 460 কি বলছে দেখবো, দ্য লোকাল টিম, যে লোকাল যে পার্শ্ববর্তী টিমটা ছিল, দলটি ছিল স্কোর্ড করেছিল 3 গোলস, 3টে গোল করেছিল দ্যাটস দ্য ফার্স্ট হাফ অফ দ্য ম্যাচ, কোনো একটা ম্যাচের ফার্স্ট হাফে। তাহলে এই ক্ষেত্রে আমরা সবসময় ইন ইউজ করবো, ঠিক আছে? ফার্স্ট হাফ বলো না কেন, FIRST, ফার্স্ট হাফ, বা মনে করো ফার্স্ট ইনিংস, INNINGS, ফার্স্ট হাফ বা ফার্স্ট ইনিংস, ক্লিয়ার? তখন আমরা এর আগে কি বলবো, ইন বলবো, কারণ কি ফার্স্ট হাফের মধ্যে আমি করেছিলাম, ফার্স্ট ইনিংসের মধ্যে আমি করেছিলাম, তাহলে মধ্যে বললে প্রিপোজিশন ইন, ক্লিয়ার? তাহলে দ্য লোকাল টিম স্কোর্ড 3 গোলস ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ম্যাচ, সি ইজ দ্য কারেক্ট আনসার। 460 সি। এবার চলো নেক্সট। 461 কি বলছে দেখো, 461 বলছে দ্য টিচার ইজ স্ট্যান্ডিং, শিক্ষক মশাই দাঁড়িয়ে আছে, ড্যাশ দ্য বোর্ড। এবার বলে করো একটা বোর্ডে টিচার পড়াচ্ছেন এবং এখানে একজন টিচার দাঁড়িয়ে আছেন, ক্লিয়ার? টিচার কিন্তু দাঁড়িয়ে আছে। এবার দেখো এই বোর্ডের নিশ্চয়ই ওপরে দাঁড়াবে না, বোর্ডের নিচে দাঁড়াবে না, বোর্ডের কাছে, এই বোর্ডের কাছে কিন্তু শিক্ষক মহাশয় দাঁড়িয়ে আছে। তাহলে কোনো একটা পার্টিকুলার অ্যাড্রেস হচ্ছে বোর্ড, কোনো একটা পার্টিকুলার পজিশান হচ্ছে একটা লোকেশান। তাহলে পার্টিকুলার আমরা জানি কি, পার্টিকুলার যদি কোনো লোকেশান বলে, পার্টিকুলার যদি কোনো পজিশান বলে, পার্টিকুলার যদি কোনো অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস বলে, আমাদের প্রিপোজিশন হবে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দ্য টিচার ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বোর্ড, বোর্ডের কাছে কিন্তু শিক্ষক মশাই দাঁড়িয়ে আছে। অ্যাম ইজারের পরে মেন ভার্বের সঙ্গে ING মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, করছি, বলছি, খাচ্ছি, যাচ্ছি, আসছি। তাহলে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার 461। এবার চলো নেক্সট। 462 কি বলছে দেখো, 462 কি বলছে দেখবো, দ্য রেজাল্টস ওয়্যার ড্যাশ অ্যাভারেজ, দ্য রেজাল্ট ওয়াজ ড্যাশ অ্যাভারেজ, ক্লিয়ার? এবার মনে করো একটা জায়গায় একটা রেজাল্ট দিয়েছে, একটা রেজাল্ট, এবং সেই রেজাল্ট একটা স্কুলে একটা রেজাল্ট দিয়েছে এবং অ্যাভারেজ নাম্বার হচ্ছে কি, অ্যাভারেজ নাম্বার ধরলাম 40, 100 জন ছেলে আছে, তার মধ্যে বেশিরভাগ ছেলে পেলে 40 মতো পেয়েছে, তাহলে অ্যাভারেজ গড় হলো কি 40। এবার এই যে তোমাকে একটা নির্দিষ্ট মার্ক করে দিল 40, এর নিচে বললে আমি কি বলবো, এটা কিন্তু অ্যাভারেজ হলো, এটা কিন্তু অ্যাভারেজ হলো তোমার।
তাহলে এর নিচে বললে আমরা বলবো বিলো অ্যাভারেজ, BELO বিলো 40, আর মানে কি অ্যাভারেজ নাম্বার 40, তাহলে এই নিচে একটা অ্যাভারেজের নিচে বললে বলবো বিলো অ্যাভারেজ বা বিলো 40, আর এর ওপরে বললে অ্যাভারেজের ওপরে বললে আমরা বলবো অ্যাবাভ অ্যাভারেজ বা ABOVE, অ্যাবাভ 40 বা অ্যাবাভ অ্যাভারেজ। ভালো করে বোঝো, তাহলে পার্টিকুলার তোমাকে একটা সীমারেখা দিয়ে দিয়েছে 40 কিলোমিটার/আওয়ার, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবে। তাহলে অ্যাভারেজ গতিবেগ কত? 40 কিলোমিটার। তোমাকে মেনশন করে দিয়েছে পার্টিকুলার একটা, কিন্তু তোমাকে লিমিট ধরে দিয়েছে, সেই লিমিটের নিচে হলে বিলো 40, বিলো 20, বিলো 30, আর সেই লিমিটের ওপরে হলে অ্যাবাভ। তাহলে এখানে কি বলেছে? দ্য রেজাল্টস ওয়্যার ড্যাশ অ্যাভারেজ, হয় অ্যাবাভ অ্যাভারেজ হবে না বিলো অ্যাভারেজ হবে। বিলো নেই, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাবাভ অ্যাভারেজ, অ্যাভারেজের থেকে অনেক বেশি ছিল, কিন্তু সেই রেজাল্টগুলো অনেক ভালো হয়েছিল। তাহলে দ্য রেজাল্টস, ফলাফলগুলো ওয়্যার অ্যাবাভ অ্যাভারেজ। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন 463 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 463, হ্যাঁ বলছে কি 463 বলছে দ্য লেকচার উইল বি হেল্ড, লেকচার উইল বি হেল্ড, লেকচার মানে হচ্ছে একটা ভাষণ, ভাষণটা আয়োজন করা হবে, ভাষণটা দেওয়া হবে, রাইট ড্যাশ দ্য টিউটোরিয়াল। মনে করো কোনো একজন টিচার আমাদেরকে পড়ান, সেই টিচার যে ক্লাসটা শুরু করবে, সেই ক্লাস শুরুর আগে কিন্তু একটা ভাষণের আয়োজন করা হবে, একটা ভাষণ দেওয়া হবে। তাহলে আগে 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 বললে আমাদের কি হয়? বিফোর, আগে বললে বিফোর। দ্য লেকচার উইল বি হেল্ড, লেকচারটাকে আয়োজন করা হবে, লেকচার দেওয়া হবে। রাইট মানে কি? একদম ঠিক, রাইট মানে সঠিক, আবার রাইট মানে একদম ঠিক। তাহলে ঠিক স্যারের যে ক্লাসটা হবে সেই ক্লাসের আগে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। বিয়ন্ড নিশ্চয় হবে না, বিয়ন্ড অনেক দূরে বলি, ওভার মানে ওপরে, অফ মানে রবা, এর অফ মানে সম্পর্কে, তাহলে হচ্ছে না। তাহলে বিফোর ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা এলিমিনেশনে গেলেও করতে পারবে, আমি বারবার বলবো মানেটা বুঝবে, তোমরা মানে বুঝলে দেখবে সব হয়ে যাবে। তো দ্য লেকচার উইল বি হেল্ড, লেকচারটা আয়োজন করা হবে, লেকচারটা দেওয়া হবে রাইট বিফোর দ্য টিউটোরিয়াল, স্যারের ক্লাসের অনেক আগে, টিউটরের ক্লাসের আগে। তাহলে 463 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 464 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 464 বলছে কি দ্য প্লেন উইল স্টে, প্লেনটা উইল স্টে, শ্যাল উইলের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল ফিউচার টেন্স, খাবো, যাবো, আসবো, বলবো, করব, এইগুলো বাংলা অর্থ হবে। তাহলে দ্য প্লেন উইল স্টে মানে থাকা, স্টে, তাহলে প্লেনটা থাকবে অন দ্য রানওয়ে, রানওয়েতে ড্যাশ 5 মিনিটস মানে 5 মিনিট ধরে, ধরে। তাহলে আমাদের ধরে বললে প্রিপোজিশন কি হবে? ফর ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দ্য প্লেন উইল স্টে অন দ্য রানওয়ে ফর 5 মিনিটস। তাহলে এটা একদমই ইজি ছিল, এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হলো 465 কি বলছে? হ্যাঁ 465 বলছে হিজ কোম্পানি, তার যে সঙ্গ, হিজ কোম্পানি মানে সেই কোম্পানি নয়, বলছে হিজ কোম্পানি মানে তার সঙ্গ, তার সঙ্গ ইজ গ্রেটলি, বিরাটভাবে, শাউট মানে মানুষজন খোঁজে, তার সঙ্গ পেতে চায়, একজন বিখ্যাত ব্যক্তি, তার সঙ্গটাকে সবসময় খোঁজা হয় অন্যদের দ্বারা। ঠিক আছে, দেখো অ্যামিজারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে সিক, সিকের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম কি? শাউট, SOUGHT, সিক, শাউট, শাউট। ক্লিয়ার? তাহলে বলতে চেয়েছে তার সঙ্গ, একজন বিখ্যাত ব্যক্তি বা কোনো একজন ব্যক্তির সঙ্গটা ইজ গ্রেটলি শাউট, খোঁজা হয়। এই শাউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, সিক আফটার, সিক আফটার মানে হচ্ছে খোঁজা, খুঁজে বেড়ানো কোনো কিছু। ঠিক আছে, তার সঙ্গটাকে সবাই খুঁজে বেড়ায়, তার সঙ্গ পেতে চায়। তাহলে হিজ কোম্পানি ইজ গ্রেটলি শাউট আফটার। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন ধরো আমি বললাম অরিজিৎ সিং ইজ গ্রেটলি শাউট আফটার নাওএডেজ, এখন বর্তমানে অরিজিৎ সিংকে সবাই খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তাহলে সিক আফটার, শাউট আফটার বলবো, অরিজিৎ সিং ইজ গ্রেটলি শাউট আফটার নাওএডেজ। ক্লিয়ার? তাহলে সিক আফটার ইজ দ্য কারেক্ট আর কি ফ্রেজাল ভার্ব, তাহলে আফটার ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 465 বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 466 কি বলছে আমরা কিন্তু দেখবো। 466 বলছে ইট ওয়াজ এ লং ওয়াক, এটা ছিল একটা দীর্ঘ ওয়াক, একটা হাঁটা, দীর্ঘ রাস্তা ছিল, দীর্ঘ পথ ছিল, দীর্ঘ হাঁটা ছিল। সো সেই কারণে হি বিগ্যান মুভিং স্লোলি ড্যাশ দ্য টাউন, সেই কারণে যেহেতু একটা দীর্ঘ পথ ছিল, এটা ছিল একটা দীর্ঘ পথ, সেই কারণে সে শুরু করেছিল মুভিং, আস্তে আস্তে মুভ করতে, চলতে টাউনের দিকে, দিকে। কোনো ডাইরেকশান বললে আমরা আগের দিনই আলোচনা করেছিলাম, কোনো ডাইরেকশানে মুভ করা বললে প্রিপোজিশন আমরা কি দেব? প্রিপোজিশন দেব টুয়ার্ডস, TWARDS, টুয়ার্ডস মানে দিকে। কোনো ডাইরেকশান বললে, তাহলে ডাইরেকশান বলছে টাউনের দিকে, শহরের দিকে, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ইট ওয়াজ এ লং ওয়াক,
এটা ছিল একটা দীর্ঘ পথ, সেই কারণে হি বিগ্যান মুভিং স্লোলি টুয়ার্ডস দ্য টাউন। 466 সি ইজ দ্য কারেক্ট আনসার। 467 কি বলেছে দেখো, 467 বলছে আই অ্যাম রেডি, আমি তৈরি, টু সে বলতে, দিস ড্যাশ হার ফেস, কারোর মুখের ওপরে কোনো কিছু বলে দেওয়া, যেমন কারোর মুখের ওপরে তুমি কিন্তু তার দিকে পেছন ঘুরিয়ে চলে গেলে, তাহলে আমি কি বলেছিলাম অন হার, কারোর সামনে তার দিকে মুখ ঘুরিয়ে তুমি চলে গেলে, তোমার পেছন দেখে চলে গেলে, বলেছিলাম একটু আগেই পেলাম আমরা অন হার ফেস, আই টার্নড অন হার ফেস, আই টার্নড মাই ব্যাক, আই টার্নড মাই ব্যাক অন হার ফেস বা অন হার, এখানেও তাই, কারণ মুখের ওপরে কিছু বলে দেওয়া অন হবে, মুখের ওপরে তুমি বলে দিচ্ছ, তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার। আই অ্যাম রেডি টু সে দিস অন হার ফেস, তার মুখের ওপরে কিন্তু আমি বলার জন্য তৈরি, এ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। নেক্সট, এবার চলো নেক্সট 468 কি বলছে দেখো, 468 বলছে যে ইট ইজ নিডলেস, এটা প্রয়োজনহীন, টু ল্যামেন্ট, ল্যামেন্ট মানে হচ্ছে দুঃখ করা, শোক প্রকাশ করা, তাহলে বলছে শোক প্রকাশ করাটা নিডলেস, নিরর্থক। ডেড, মৃতের জন্যে, মৃতের জন্যে, জন্যে জন্যে ল্যামেন্ট, কারোর জন্যে তুমি ল্যামেন্ট করবে, দুঃখ প্রকাশ করবে, বলছে ইট ইজ নিডলেস, এটা নিরর্থক, টু ল্যামেন্ট ফর দ্য ডেড, যে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করাটা কিন্তু নিরর্থক, কোনো প্রয়োজন নেই তার, তাহলে ফর ইজ দ্য কারেক্ট আনসার। ফর মানে এখানে জন্যে হচ্ছে, তাহলে জন্যে মানে ফর হবে আমাদের বেসিক একদম, ইট ইজ নিডলেস টু ল্যামেন্ট ফর দ্য ডেড। ওকে, তাহলে 468 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, নেক্সট কি বলছে 469 আই এম সিক ড্যাশ মাই জব, তাহলে দেখো আমরা পেয়েছিলাম কি, এর আগে আমরা পেয়েছিলাম, আগের ক্লাসে একদিন পেয়েছিলাম আমরা টায়ার্ডের পরে কোনো বিষয় নিয়ে, কোনো কাজ নিয়ে, কোনো জিনিস নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, টায়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, ঠিক সেরকম সিক মানে তুমি অসুস্থ হয়ে গেছো, কোনো একটা কাজ করতে করতে কোনো একটা জিনিসে তুমি বিরক্ত হয়ে তুমি, তোমার মনে হচ্ছে তুমি অসুস্থ হয়ে পড়েছো, ক্লান্ত হয়ে পড়েছো, সিকের পরেও কিন্তু SICK, সিকের পরেও কিন্তু তুমি অফ বলতে পারবে, আই এম সিক অফ মাই জব, আই এম সিক অফ দিস থিং, আমি এই বিষয়টা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, আমি কিন্তু আর পাচ্ছি না, অসহ্য হয়ে গেছে, তাহলে সিকের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ, ঠিক টায়ার্ডের পরেও কিন্তু তাই, টায়ার্ড অফ, ক্লিয়ার, তাহলে আই এম সিক অফ মাই জব, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, সি ইজ দ্য কারেক্ট আনসার 469। যেমন নেক্সট 470 কি বলছে দেখো, 470 কি বলছে আমরা দেখবো, 470 হি উইল স্টে, সে থাকবে, হিয়ার এখানে, ড্যাশ মন্ডে, দেখো সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে কোনো বার বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন হয়, কিন্তু কেউ ভুল করে কিন্তু অন দেবে না, এখানে অপশানে নেই, কিন্তু অন দেওয়া উচিত ছিল যাতে সবাই ভুল করে, তাহলে হি উইল স্টে হিয়ার অন মন্ডে না, সেখানে থাকবে মন্ডে না, সেখানে থাকবে মন্ডে পর্যন্ত, সোমবারে মঙ্গলবারে কোনো একটা কাজ সম্পাদিত হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি অন বলবো, তাহলে ধরো আমি বললাম আমি ফিরবো, আই শ্যাল রিটার্ন, RETURN, আই শ্যাল রিটার্ন অন, তারপরে আমি মন্ডে বলতে পারি, আই শ্যাল রিটার্ন অন মন্ডে, একটা নির্দিষ্ট দিনে কোনো একটা কাজ সম্পাদন করা হবে, সেক্ষেত্রে আমি ডের আগে কিন্তু অন দেবো, কিন্তু এখানে কি বলছে, হি উইল স্টে, সে থাকবে হিয়ার এখানে, অন মন্ডে নয়, মন্ডে পর্যন্ত, আর অন তো অপশানে নেই, অন থাকলে কিন্তু ভালো হতো, তোমরা ঘাবড়ে যেতে, তো যাতে ভুলগুলো না হয়, যত ভুল সব কিন্তু এই প্র্যাকটিস করার সময় হোক, এক্সামের হলে কোনো ভুল করা যাবে না, আমি এই কারণেই বলছি বারবার যে মিনিংটা বোঝাটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মিনিং বুঝে গেলেই তোমাদের কিন্তু 100% শিওর তোমাদের কোনো ভুল হবে না, তাহলে হি উইল স্টে হিয়ার ড্যাশ মন্ডে, টিল মন্ডে পর্যন্ত, ক্লিয়ার, তাহলে সে এখানে থাকবে কিন্তু মন্ডে পর্যন্ত, 70-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। 470 471 কি বলছে দেখো, 471 আমাদেরকে বলছে, আমরা দেখবো, বলছে গ্রিন পেপার মানে কি, সবুজ মরিচ ইজ ভেরি রিচ মানে কিন্তু এখানে বড় লোক নয়, রিচ মানে হচ্ছে সমৃদ্ধ, রিচ মানে হচ্ছে সমৃদ্ধ বা ভরা, ক্লিয়ার, তাহলে গ্রিন পেপার, সবুজ যে মরিচ, সেই মরিচ ইজ ভেরি রিচ, খুব সমৃদ্ধ, কিসে, ভিটামিন সিতে পরিপূর্ণ, ভিটামিন সিতে সমৃদ্ধ, ভিটামিন সিতে ভরা, কোনো একটা খাবার, কোনো একটা ম্যাটেরিয়াল, অন্য কোনো একটা পদার্থ দিয়ে পরিপূর্ণ বা ভরা, তখন আমরা প্রিপোজিশন কি দেব, রিচ ইন, RICH, রিচ ইন, তাহলে কি বললাম, আর সেক্ষেত্রে আমরা রিচ ওয়ার্ডটা ইউজ করবই করব, কোনো একটা জিনিস, সেটা খাবার হোক, কোনো একটা ম্যাটেরিয়াল হোক, অন্য কোনো উপাদান তার মধ্যে প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো,
দিস থিং ইজ রিচ ইন, যে উপাদানটা আছে সেই উপাদান দেবো। ক্লিয়ার? রিচ ইন এর পরে সেই উপাদান। তাহলে এখানে কি বলছে? গ্রিন পেপার ইজ ভেরি রিচ ইন ভিটামিন সি। গ্রিন পেপারের মধ্যে ভিটামিন সিতে পরিপূর্ণ, ভিটামিন সিতে ভরা। তাহলে ইট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, এবার যাব নেক্সট। আমরা এটাও বলতে পারি যে মিল্ক ইজ রিচ ইন ভিটামিন সি, বলতেই পারি। তাহলে মিল্ক হচ্ছে একটা খাবার যার মধ্যে কি পাচ্ছি? প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাহলে মিল্ক ইজ রিচ ইন ভিটামিন সি। ওকে, ঠিক সেই রকম, ঘাবড়ালে কিন্তু চলবে না। 471 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 472 কি বলছে দেখো। 472 বলছে দেয়ার ওয়াজ নো এগ্রিমেন্ট, সেখানে কোনো এগ্রিমেন্ট হয়নি, ড্যাশ গ্রেট পাওয়ার্স, বড় বড় মানে তাদের মধ্যে কোনো একটা মিলমিশ আসেনি। গ্রেট পাওয়ার্স মানে বড় বড় যে দল, বড় যে দেশ, তাদের মধ্যে কিন্তু ক্ষমতাবান যে সমস্ত দল বা কান্ট্রি বলতে পারি, তাদের মধ্যে কোনো এরকম এগ্রিমেন্ট হয়নি। ড্যাশ এ ট্রিটি মানে কি? একটা চুক্তির ওপরে। টু ব্যান নিউক্লিয়ার ওয়ার, যে নিউক্লিয়ার ওয়ারকে আমরা ব্যান করব, এই ব্যান করার যে চুক্তি, এই চুক্তির ওপরে কোনো কিন্তু এগ্রিমেন্ট হয়নি। গ্রেট যে বিখ্যাত পাওয়ার আছে পৃথিবীতে, দেশ আছে, তাদের মধ্যে। এবার দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম, এগ্রি, AGREE, এগ্রি। কোনো মানুষের সাথে এগ্রি করলে আমি বলেছিলাম উইথ, কোনো মানুষের সাথে উইথ। তার যদি প্রস্তাব হয়, প্রস্তাবে যদি রাজি হওয়া বলে, তাহলে এগ্রি টু। ঠিক আছে, এটা এগ্রি উইথটা হচ্ছে পার্সন, কোনো ব্যক্তির সাথে। এগ্রি টু মানে হচ্ছে তার প্রপোজাল, কোনো প্রপোজালের সঙ্গে মত হলে। আর এগ্রির পরে আমরা অন কখন বসাবো? এগ্রি অন যখন আমরা দেখব যে বিষয়ে প্রস্তাব, যে বিষয়, দ্য সাবজেক্ট, SUBJECT, যে সাবজেক্টে কেউ একটা প্রস্তাব দিচ্ছে, সেই সাবজেক্টের আগে অন বলবো। তাহলে এখানে ভালো করে বোঝো, এখানে এগ্রিমেন্ট মানে কি? সেই এগ্রি শব্দটাই আছে। এবার এগ্রি কার সাথে? কারোর সাথে না, কিন্তু অনেকের মধ্যে একটা এগ্রিমেন্ট বলছে। তাহলে অনেকের মধ্যে বললে আমরা কিন্তু একটা অ্যামাং নেব, অ্যামাং। দেয়ার ওয়াজ সেখানে হয়নি, নো এগ্রিমেন্ট, কোনো চুক্তি, অ্যামাং দ্য গ্রেট পাওয়ার্স। এবার কিসের ওপরে? এই যে ট্রিটি, একটা সন্ধি, টু ব্যান দ্য নিউক্লিয়ার ওয়ার, এই ট্রিটির ওপরে, এই সন্ধির ওপরে। তাহলে কোনো কিছুর ওপরে বলছে এগ্রি হওয়া, তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে প্রথমেরটা অ্যামাং, অনেকের মধ্যে হচ্ছে বলে অ্যামাং, আর পরেরটা একটা নির্দিষ্ট বিষয়ে এগ্রি হচ্ছে, তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে একবার পড়ি। দেয়ার ওয়াজ নো এগ্রিমেন্ট অ্যামাং গ্রেট পাওয়ার্স, বিখ্যাত বিরাট যে ক্ষমতাবান দেশ, তাদের মধ্যে কোনো এগ্রিমেন্ট হয়নি। কিসের ওপরে? কিসের বিষয়ে? এই যে সন্ধি, নিউক্লিয়ার ওয়ার ব্যান করার যে সন্ধি, সেই সন্ধির ওপরে। অ্যামাং আর অন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। কোথায় বলো দেখো? হ্যাঁ, ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। কত দাগ? 472। 472 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 473 কি বলছে দেখো। হ্যাঁ, 473 কি বলছে আমরা দেখব। 473 বলছে গুড মানে ভালো, গুড মানে যে ভালো জিনিসটা, ভালো মানুষরা কি হয়? ভালো জিনিস সবসময়। ইভিল মানে কি? ট্রায়াম্ফ মানে জয়লাভ করে, ইভিল খারাপের ওপরে জয়লাভ করে। ইন দ্য লং রান মানে হচ্ছে শেষমেশ। ক্লিয়ার? শেষমেশ। তাহলে বলতে চেয়েছে কি? যে গুড, ভালো জিনিসটা কিন্তু ইভিলকে পরাজয় করে, হারিয়ে দেয় বা জয়লাভ করে ইভিলের ওপরে, খারাপের ওপরে। ইন দ্য লং রান, শেষমেশ দেখতে গেলে কিন্তু খারাপের কিন্তু হার হয়, ভালোর জয় হয়। তাহলে ট্রায়াম্ফের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে ওভার, একটা ফ্রেজাল ভার্ব। ট্রায়াম্ফ ওভার মানে কাউকে হারিয়ে জয়লাভ করা বা কাউকে পরাজিত করা। তাহলে গুড ট্রায়াম্ফস ওভার ইভিলকে পরাজয় করে জয়লাভ করে কে? গুড, ভালো। তাহলে ট্রায়াম্ফের সাথে ওভার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ফ্রেজাল ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব। ওকে, তাহলে গুড ট্রায়াম্ফস ওভার ইভিলের ওপরে জয়লাভ করে কে? ভালো জিনিসটা, গুড জিনিসটা, ইন লং রান, শেষমেশ। এবার চলো নেক্সট 473 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 474 কি বলছে দেখো। 474 বলছে দ্য ওল্ড ম্যান ডাইড, বৃদ্ধ মানুষটা মারা গেছিল, ড্যাশ ওভার ইটিং। আমি ডায়েডের পরে খুব সুন্দর করে কিন্তু প্রিপোজিশন বলেছিলাম, তোমাদের বারবার বলছি। প্লে লিস্ট তোমরা কিন্তু দেখতে পারো, প্রত্যেকটা টপিকের ওপরে আলাদা আলাদা প্লে লিস্ট করে দিয়েছিলাম। আমি ডায়ে নিয়ে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। আমি আর একবার ছোট্ট করে বলে দিই যে যদি কোনো ইন্টারনাল কজ, ইন্টারনাল মানে আভ্যন্তরীণ, দেহজ কোনো বিষয়ের কারণে মারা গেলে আমরা প্রিপোজিশন নেব কি? ডাই অব। আর যদি এক্সটার্নাল রিজন হয়, এক্সটার্নাল, EXTERNAL, এক্সটার্নাল রিজন হলে আমরা কি নেব? ফ্রম ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন ডায়ের পরে। ক্লিয়ার? ইন্টারনাল যেমন কি? যে কোনো রোগ, যেহেতু ডিজিজ বলে,
SEAAC, ডিজিজ। ডিজিজ মানে কি? রোগ। যে কোনো রোগ শরীরের মধ্যে হয়, তাহলে যে কোনো রোগে মারা গেলে আমরা প্রিপোজিশন কি নেব? ডায়েড অফ, যে কোনো ডিজিজ। ঠিক আছে, এবার দেখো ওভার ইটিং। ইটিং মানে কি? খাওয়া বিষয়টা, খাওয়া, বেশি খাওয়া, অতিরিক্ত খাওয়া। তাহলে খাওয়াটা তো আমি খাচ্ছি, বাইরে আছে, খেয়ে পেটের মধ্যে যাচ্ছে সেটা তো পরের বিষয়, কিন্তু খাচ্ছি, এই খাওয়া বিষয়টা আমি বাহ্যিক ধরবো। ক্লিয়ার? তাহলে দ্য ওল্ড ম্যান ডায়েড, তাহলে বাহ্যিক হলে আমাদের কি হবে? ফ্রম। ক্লিয়ার? তাহলে দ্য ওল্ড ম্যান ডায়েড ফ্রম ওভার ইটিং। যদি আমি স্টারভেশন বলি, স্টারভেশন অভুক্তি, STERVATION, তাহলে একটা অতিরিক্ত খাওয়া, এটাও বাইরের বিষয়, বাহ্যিক বিষয়। খাবারটা আবার বাইরে থেকে শরীরের মধ্যে প্রবেশ করছে, তাহলে আমি বাইরের বিষয় ধরবো। আর স্টারভেশন, খাচ্ছি না, এটাও কিন্তু একটা বাইরের বিষয়, অভুক্তি থাকছি, তাহলে স্টারভেশনের আগেও কিন্তু ফ্রম হবে, ডায়েট ফ্রম স্টারভেশন। কিন্তু যদি হাঙ্গার বলি, হাঙ্গার, HUNGER, হাঙ্গার, দেখো এই যে খাচ্ছি না, খাওয়া বিষয়টা বাহ্যিক ব্যাপার, কিন্তু খাওয়া না খাওয়ার ফলে শরীরের মধ্যে কিন্তু খিদের তৈরি হচ্ছে, তাহলে হাঙ্গারটা কিন্তু আভ্যন্তরীণ বিষয়, শরীরের মধ্যে হাঙ্গার তৈরি হচ্ছে। তাহলে হাঙ্গারে মারা গেলে হাঙ্গার ওয়ার্ডের আগে কিন্তু অব হবে, ডায়েট ফ্রম ওভার ইটিং, ডায়েট ফ্রম স্টারভেশন, কিন্তু হাঙ্গার বললে ডায়েট অব হাঙ্গার। ক্লিয়ার? তাহলে এখানে ওভার ইটিং বাহ্যিক বিষয়, ফ্রম ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য ওল্ড ওম্যান ডায়েট ফ্রম ওভার ইটিং। নেক্সট কোয়েশ্চেনে যাব, 475। আচ্ছা, একটুখানি সুন্দর করে আগে মুছে দিতে হবে। হ্যাঁ, তো কি বলছে দেখো, 475 বলছে যে প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা, পিতামাতা, এক্সপেক্ট আশা করে, মোর ড্যাশ দেয়ার চিলড্রেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিশুদের কাছ থেকে কি করে? আরও অনেক বেশি আশা করে। এক্সপেক্টের পরে দুটো প্রিপোজিশন বসে, একটু ভালো করে সুন্দর করে নোট ডাউন করে নেবে এবং বুঝে নেবে। EXPECT, এক্সপেক্ট, এক্সপেক্টের পরে অফ বসে যখন যে মানুষটার কাছ থেকে তুমি এক্সপেক্ট করছো, আশা করছো, সেই মানুষটা যখন কোনো একটা কাজ করাতে এবল, তুমি জানো ও এই কাজটা করে দেবে, যখন এবিলিটি, একটা দক্ষতা বোঝাবে যে সে কাজটা করতে পারবে, তখন তুমি এক্সপেক্ট অফ ইউজ করবে। আর এক্সপেক্ট ফ্রম কোথায়? আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। এক্সপেক্ট ফ্রম কোথায় ইউজ করবো আমরা? EXPECT, এক্সপেক্ট ফ্রম। ঠিক আছে, তুমি অ্যান্টিসিপেট করছো, অ্যান্টিসিপেট একটা আন্দাজ করছো, অ্যান্টিসিপেট। ঠিক আছে, মানে কারোর কাছ থেকে তুমি কিছু পেতে চাইছো, কারোর কাছ থেকে তুমি কোনো কিছু পাওয়ার জন্য একটা অ্যান্টিসিপেট করছো, একটা প্রত্যাশা করছো, কারোর কাছ থেকে কিছু পাবে, কারোর কাছ থেকে কিছু তুমি পাবে, এটা অ্যান্টিসিপেট করছো। এই যে কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়া বোঝাবে, তখন তুমি এক্সপেক্ট ফ্রম ইউজ করবে। তাহলে কেউ কোনো কাজ করাতে এবেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একটু নোট ডাউন করে নেবে, আমি কিন্তু মুছে দেবো। তাহলে এবেল, কেউ কোনো কাজ করাতে এবেল, দক্ষ, করতে পারবে, তুমি বুঝতে পারছো, তখন আমরা কি ইউজ করব? এক্সপেক্ট অফ। আর কারোর কাছ থেকে তুমি কিছু পেতে আশা করছো, অ্যান্টিসিপেট করছো, ঠিক আছে, PATE, অ্যান্টিসিপেট, তখন কিন্তু এক্সপেক্ট ফ্রম। যেমন ধরো এক্সাম্পল দিলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি এক্সাম্পল দিই, হ্যাঁ, যেমন ধরো আমি বললাম, প্রথমে অফ দিয়ে এক্সাম্পল দিই, যে ইট ইজ এক্সপেক্টেড of you, it is expected of you to solve, SOLVE, to solve the problem। ভালো করে বুঝবে, ভালো করে কিন্তু বুঝতে হবে। বলছে এটা আশা করা যায় তোমার কাছ থেকে, যে তোমার বিষয়ে এটা আশা করা যায় যে তুমি সলভ করতে পারবে। তাহলে দেখো, সমাধান করাতে কি হলো? এবেল, সমাধান করাতে এবেল, তুমি আশা করছো সে কিন্তু এই সমাধান করা কাজটাতে দক্ষ, পারবে, এবেল, সমর্থ। তাহলে এই যে বললাম, কেউ কোনো কাজ করাতে এবেল, তুমি যখন এটা ভাবছো তখন এবেল অফ। তাহলে তো এই সেমভাবে আমরা অন্যরকমভাবে বলতে পারি, ইট ইজ এক্সপেক্টেড অফ ইউ টু ডু দিস জব, ইট ইজ এক্সপেক্টেড অফ ইউ টু পাস দ্য এক্সাম, ইট ইজ এক্সপেক্টেড অফ ইউ টু কমপ্লিট দ্য টাস্ক। ক্লিয়ার? তাহলে কমপ্লিট করা একটা এবিলিটি, তাহলে কোনো এবিলিটি, কারোর মধ্যে কোনো এবিলিটি আছে, তুমি এক্সপেক্ট করছো সেই জিনিসটা। ক্লিয়ার? তখন আমরা এক্সপেক্ট অফ নেব। আর এক্সপেক্ট ফ্রম কখন নেব? এক্সপেক্ট ফ্রম কোনো একটা জিনিস তুমি কারোর কাছ থেকে আশা করছো পাবে। তাহলে কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝে গেলে। এইবার আমি এক্সাম্পলটা দিই। ধরো আমি বললাম যে সাচ বিহেভিয়ার, SUCH, সাচ রুড, RUD, সাচ রুড বিহেভিয়ার, সাচ রুড বিহেভিয়ার ইজ নট এক্সপেক্টেড, এরকম বাজে একটা ব্যবহার। ঠিক আছে, এটাকে এই যে এটা পাওয়া বলছে, পাওয়া, রুড বিহেভিয়ার, রুড যে বিহেভিয়ার, এই পুরোটা, এই রুড বিহেভিয়ার একটা জিনিস তুমি পেলে, কারোর কাছ থেকে পেলে, তাহলে সাচ রুড বিহেভিয়ার ইজ নট এক্সপেক্টেড, ইজ এক্সপেক্টেড বা ইজ নট এক্সপেক্টেড, যাই বলবে, আমি নট দিচ্ছি না, সাচ রুড বিহেভিয়ার ইজ এক্সপেক্টেড ফ্রম
ইউ, মানে লোকটা খারাপ, তুমি জানতে যে লোকটার কাছ থেকে তুমি পাবে খারাপ ব্যবহার, তাই দেখো এই খারাপ ব্যবহার তুমি পেলে, এখানে কোনো এবিলিটি নেই, কিচ্ছু নেই, তাহলে এখানে ফ্রম, সাচ রুড বিহেভিয়ার ইজ এক্সপেক্টেড ফ্রম, বোঝা গেল? ক্লিয়ার? এবিলিটি বললে এক্সপেক্ট অফ, কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়া বললে এক্সপেক্ট ফ্রম, তাহলে এখানে দেখো প্যারেন্টস, বাবা মা এক্সপেক্ট মোর দেয়ার চিলড্রেন, তাহলে চিলড্রেনরা যে কোনো একটা বিষয়ে আরও বেশি কাজ করবে, আরও বেশি সফলতা পাবে, আরও বেশি বেশি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তাদেরকে সন্তুষ্ট দেবে, এইটা কিন্তু একটা আশা করছে এবং এবিলিটি থাকবে, দক্ষতা থাকবে, এটা কিন্তু বুঝতে আর কি বোঝার চেষ্টা করছে বা আশা করছে। এখানে কিন্তু আমরা ফ্রম নেবো না, এখানে অব নেব, অব কেন নেবো দেখো ভালো করে বোঝো। প্যারেন্টসরা চায় কি, প্যারেন্টসরা বাবা মা চায় যে সন্তানরা আরও ভালো ফল করবে, তার মানে কি এবিলিটির কথা আসছে, যে শিশুরা তার সন্তানরা আরও ভালো কাজ করবে, সফল হবে, পরীক্ষায় পাস করবে, চাকরি পাবে, তাহলে এখানে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করছে না, শিশুরা সন্তানরা কাজ করাতে এবেল হবে, দক্ষ হবে, সেইটা বলছে, সেই কারণে এখানে কিন্তু আমরা অব নেব। প্যারেন্টস এক্সপেক্ট মোর অফ দেয়ার চিলড্রেন। ক্লিয়ার? এবার যাবো কিন্তু নেক্সট কোয়েশ্চেন, তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভুল করেও ফ্রম নেবে না, তো বিষয়টা কিন্তু পুরো ফুল ক্লিয়ার করে নেবে। ক্লিয়ার? 475-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, 476 কি বলছে দেখো। হ্যাঁ 476 কি বলছে আমরা দেখে নেব। 476 একদম দেখবো, বলছে কি দেখো, বলছে যে 476 কি বলছে দেখো, বলছে হি লুকস আপসেট, তাকে দেখে আপসেট মানে কি বিচলিত, তাকে দেখে বিচলিত লাগছে। আই থিঙ্ক আমি মনে করি, হি টুক দ্য ক্রিটিসিজম, টেক মানে নেওয়া, টুক নিয়েছিল, সে নিয়েছিল এই সমালোচনাটা তার হৃদয়ে নিয়েছিল, মানে কোনো একটা বিষয়ে যদি মনে লাগিয়ে নেয় কেউ, আমরা বলি না ভাই আমি তোকে কথাটা বললাম তুই কিন্তু মনে নিস না, মনে কিছু করিস না, মনে লাগাস না, ঠিক আছে, তুই কিন্তু কিছু মনে করিস না, এই যে মনে করা বিষয়টা, টেক সামথিং টু হার্ট, এটাকে আমরা বলি একটা ফ্রেজ, টেক সামথিং টু হার্ট, HEART, মানে মনে কোনো কিছু লাগিয়ে নেওয়া, মনে মধ্যে কোনো কিছু ঢুকিয়ে নেওয়া, ঠিক আছে, তুই আমাকে এত খারাপ কথা বললি, আমার খারাপ লাগলো, তাই তো, তার মানে মনে লাগা, এই বিষয়টাকে আমরা কি বলবো, টেক সামথিং টু হার্ট। তাহলে হি লুকস আপসেট, তাকে দেখে বিচলিত মনে হচ্ছে। আই থিঙ্ক আমি মনে করি, হি টুক দ্য ক্রিটিসিজম, এই সমালোচনাটা সে কিন্তু হৃদয়ে লাগিয়ে নিয়েছে, তাহলে টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ঠিক আছে। আই থিঙ্ক হি টুক দ্য ক্রিটিসিজম টু হার্ট। নেক্সট কোয়েশ্চেন চলো, 477 কি বলছে, 477 কি বলছে দেখো, 477 বলছে যে মাই ইনফরমেশন ডাজ নট অ্যাকর্ড মানে কি, অ্যাকর্ড মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ হওয়া, ভালো করে বুঝে নেবে, সঙ্গতিপূর্ণ হওয়া বা সামঞ্জস্যপূর্ণ হওয়া, সঙ্গতিপূর্ণ হওয়া বা সামঞ্জস্যপূর্ণ হওয়া। ক্লিয়ার? সামঞ্জস্যপূর্ণ হওয়া, সামঞ্জস্যপূর্ণ হ ও আ। ক্লিয়ার? এবার বিষয়টা দেখো, বিষয়টা কি বলছে, যে তাহলে সামঞ্জস্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ, কোনো কিছুর সাথে হবে, কোনো কিছুর সাথে কারোর সাথে সঙ্গতিপূর্ণ হবে, সামঞ্জস্যপূর্ণ হবে, তাহলে কি বলছে, আর অ্যাকর্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসবে আমাদের, উইথ অ্যাকর্ড উইথ। ক্লিয়ার? আর অ্যাকর্ডিং বললে কিন্তু টু হবে, অ্যাকর্ডিং টু, আর অ্যাকর্ড যখন বলবে অ্যাকর্ড উইথ। ক্লিয়ার? তাহলে মাই ইনফরমেশন ডাজ নট অ্যাকর্ড, আমার যে ইনফরমেশন আমি পেয়েছি তথ্য, এই ইনফরমেশনটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, এই যে রিপোর্ট, এই রিপোর্টের সাথে, উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, উইথ হুইচ, যে রিপোর্টটা হ্যাজ জাস্ট বিন সবেমাত্র প্রেজেন্ট করা হয়েছে, হ্যাভাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ। তাহলে মাই ইনফরমেশন, আমার তথ্য, ডাজ নট অ্যাকর্ড, সঙ্গতিপূর্ণ হচ্ছে না, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না রিপোর্টের সাথে, এ ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ মানে যে রিপোর্টটা হ্যাজ জাস্ট বিন প্রেজেন্টেড, সবেমাত্র প্রেজেন্ট করা হয়েছে, তুলে ধরা হয়েছে। ক্লিয়ার? তাহলে অ্যাকর্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ, এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, 478 কি বলছে দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি বারবার বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি যাই করাচ্ছি কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার থেকে নিয়ে করাচ্ছি, সব কিন্তু এসেছে পরীক্ষায় বিগত বছরগুলোতে। 478 কি বলছে দেখো, 478 বলছে হার ব্রাদার, তার ভাই, ইজ মিসিং, তার ভাই মিসিং আছে, ইয়েস্টারডে, তার মানে কি গতকাল থেকে বলছে, এখানে থেকে, তার ভাই মিসিং আছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গতকাল থেকে, এই ইজ মিসিংটা অ্যাকচুয়ালি আমি হ্যাজ মিসিং বলতে পারি, হ্যাজ নয়, হ্যাজ বিন মিসিং, হ্যাজ বিন। হিজ ব্রাদার ইজ মিসিং, তার মানে হিজ ব্রাদার হ্যাজ বিন মিসিং। আর পারফেক্ট টেন্সে থেকে বললে কি হয়, থেকে বললে হবে সিন্স, আর ধরে বললে SINCE, আর ধরে বললে কি হয়, ধরে বললে আমাদের ফর হয়। ক্লিয়ার?
তাহলে এখানে কি বলছে, গতকাল ধরে না, গতকাল থেকে, তাহলে হার ব্রাদার ইজ মিসিং সিন্স, বি ইজ দ্য কারেক্ট আনসার, গতকাল থেকে। 478-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 479 কি বলছে দেখো, 479 বলছে যে ওয়েন উই গেট রেডি, যখন আমরা তৈরি হই, ফর ডিনার, রাতের খাবারের জন্য, আই হ্যাভ টু টেক মাই বুকস, আমি বাধ্য হই বা আমি অবশ্যই নিয়ে যাই আমার বইগুলোকে টেবিল থেকে দূরে। তাহলে ড্যাশ দ্য টেবিল মানে টেবিল থেকে দূরে নিয়ে যায়। টেবিলের পরে খাওয়া দাওয়া হবে, টেবিলের পরে বই থাকে, সেই বইগুলোকে টেবিল থেকে সরিয়ে নিই। তাহলে সরিয়ে নি, তার মানে কি, সরিয়ে নেওয়া মানে কি, দূরে নিয়ে যাওয়া, আর দূরে নিয়ে যাওয়া বললেই আমাদের প্রিপোজিশন হবে অব। দেখো বেসিক প্রিপোজিশনের ওপরে কিন্তু আমার ক্লাস করা আছে, আমরা ক্লাস করেছি, সেটা কিন্তু প্লে লিস্টের যে প্রিপোজিশনের ক্লাস বলে একটা প্লে লিস্ট করা আছে, পিএসসি প্রিপোজিশন, সেখানে কিন্তু সুন্দর করে বেসিক প্রিপোজিশন কেমন হতে পারে সবগুলো কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই সেই বেসিক যে ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। ক্লিয়ার? পিএসসি প্রিপোজিশন বলে কিন্তু প্লে লিস্ট আছে, খুব সম্ভবত প্রিপোজিশনের মধ্যেই আছে। ওকে, তো এখানে কি বলছে, অবশ্যই প্রিপোজিশনের ক্লাস প্রিপোজিশনের মধ্যেই থাকবে। তো ওয়েন উই গেট রেডি, যখন আমরা তৈরি হই, ফর ডিনার, রাতের খাবারের জন্যে, আই হ্যাভ টু টেক মাই বুকস, তাহলে অব নয় অফ দ্য টেবিল থেকে দূরে নিয়ে যায়। এ ইজ দ্য কারেক্ট আনসার। 480 কি বলছে দেখো, আমাদের লাস্ট কোয়েশ্চেন 480 হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, বলছে দেখো, আই উড নট ড্রিম, আমি স্বপ্ন দেখতাম না, স্পিকিং টু হার, তার সঙ্গে কথা বলতে, লাইক দ্যাট, এইরকমভাবে। তাহলে ড্রিমের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে অব, ড্রিম অব। কোনো বিষয়ে স্বপ্ন দেখা, কোনো বিষয়ে ভাবা, এই ড্রিম শব্দটা আসলেই কিন্তু আমাদের ড্রিমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, অব ইজ দ্য কারেক্ট আনসার হবে। তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। কী বলছে, আই উড নট ড্রিম, আমি স্বপ্ন দেখতাম না, আমি ভাবতাম না, অব স্পিকিং টু হার, তার সঙ্গে কথা বলতে, লাইক দ্যাট, এইরকম ভাবে। ক্লিয়ার? বা আমি ভাবিনি, তাহলে আই উড নট ড্রিম অফ স্পিকিং টু হার, তাহলে ড্রিমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো আমাদের কিন্তু 30টা প্রিপোজিশন হয়ে গেল। আবারও বলছি যে ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বিগত বছরগুলোতে এসেছে। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।